জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 16। এরপর গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন শর্ত প্রত্যাখ্যান করল হামাস। এদিকে ইরানের বিরুদ্ধে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ ইইউ এর। অপরদিকে সহিংস সংঘর্ষে উত্তপ্ত মণিপুরের বর্তমান পরিস্থিতি। সর্বশেষ বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মৌমাছি মোতায়েন করল ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 16। সিরিয়ায় মধ্যাঞ্চলে একাধিক সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন ইসরায়েল। এতে অন্তত 16 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 36 জন। গতকাল রোববার রাতে দেশটির হামা প্রদেশের মাসিয়াব শহরের আশেপাশে এসব হামলা চালানো হয়। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানা এসব তথ্য জানিয়েছেন। অপরদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছেন রোববারের হামলায় নিহত মানুষের সংখ্যা 25। হামলার লক্ষ্যবস্তু ছিল 5। এর মধ্যে একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ছিল, সেটি রাসায়নিক অস্ত্র উৎপাদনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হয়েছে। সরেজমিন তথ্যের ভিত্তিতে এসওএইচআর জানিয়েছে নিহত 25 জনের মধ্যে 5 জন বেসামরিক ব্যক্তি, 4 জন সিরিয়ার সরকারি বাহিনীর সদস্য এবং 13 জন ইরানপন্থী গোষ্ঠীর সদস্য রয়েছেন। অপর 3টি মরদেহ শনাক্ত করা যায়নি। গতকালের হামলা নিয়ে বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েল সেনাবাহিনী। তবে এই হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলে সমালোচনা করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে এই হামলা অপরাধমূলক আক্রমণ। গত কয়েক বছরে সিরিয়ায় কয়েকশো হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েল। দেশটির দাবি, সিরিয়ায় অবস্থিত ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে এসব হামলা চালানো হয়েছে। গত বছর অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর সিরিয়ায় এসব হামলা বাড়িয়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন শর্ত প্রত্যাখ্যান করলেন হামাস। গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নতুন শর্ত উপস্থাপন করেছেন মার্কিন কর্মকর্তারা। ওই নতুন শর্ত মানতে রাজি নয় বলে জানিয়েছেন হামাস। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হামাসের মুখপাত্র বাসেম নাইম বলেছেন, মার্কিন কর্মকর্তারা নতুন শর্ত আরোপের মাধ্যমে আলোচনার পথ রুদ্ধ করে দিয়েছে। তিনি আরো বলেন, হামাস মধ্যস্থতাকারীদের কাছে বন্দীদের বিষয়ে বা অন্য কোনো বিষয়ে নতুন কোনো শর্ত উপস্থাপন করেনি, বরং চলতি বছর 2 জুলাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে প্রস্তাব রেখেছিলেন সেটার প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করেছে। আর ওই প্রস্তাবনার মূল ভিত্তি ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন নম্বর 2735 এর উপর। তিনি আরো বলেন, আমরা অবিলম্বে এই চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে প্রস্তুত। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিরতির প্রস্তাবনা পেশ করেছিল, তার ছিল 3 ধাপ। ইসরায়েল নিজে এই প্রস্তাব ঘোষণা করেনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক টেলিভিশনের ভাষণে এই রূপরেখা তুলে ধরেন। বাইডেনের ঘোষিত নতুন প্রস্তাবে 3টি পর্যায় যা ধাপের কথা বলা হয়েছিল তা হলো, প্রথম পর্যায়টি 6 সপ্তাহ স্থায়ী হবে। এই সময় যেসব কাজ হবে তার মধ্যে থাকবে পূর্ণ ও সম্পূর্ণ যুদ্ধবিরতি, গাজার সকল জনবহুল এলাকা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার, নারী, বয়স্ক ও আহত পণবন্দীদের মুক্তি এবং ইসরায়েলি কারাগার থেকে কয়েকশো ফিলিস্তিনি বন্দীর মুক্তি লাভ। গাজায় আটক আমেরিকান বন্দীদেরও এ সময় মুক্তি দেওয়া হবে। এছাড়া নিহত কয়েকজন বন্দীর মৃতদেহ তাদের স্বজনদের কাছে ফেরত দেওয়া হবে। ফিলিস্তিনি বেসামরিক লোকজন গাজার সব এলাকায় তাদের বাড়ি ঘরে ফিরে যেতে পারবে। উত্তর গাজাতেও তারা ফিরে যেতে পারবে। প্রতিটি দিনে 600 ট্রাক ভর্তি সাহায্য গাজায় প্রবেশ করবে। যুদ্ধবিরতির ফলে সাহায্য নিরাপদে এবং কার্যকরভাবে অভাবীদের কাছে নিয়ে যাওয়া যাবে। আন্তর্জাতিক সম্প্রদায় কয়েক লাখ সাময়িক আশ্রয়, হাউজিং ইউনিট সব প্রদান করবে। এই 6 সপ্তাহের বিরতির সময় ইসরায়েল ও হামাস দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনা করবে, আর তা বৈরিতা স্থায়ীভাবে বন্ধের ব্যবস্থা করবে। তবে আলোচকদের যদি 6 সপ্তাহের বেশি সময় লাগে, তবে 6 সপ্তাহের যুদ্ধবিরতি এই সময়ের পর অব্যাহত থাকবে। সকল চুক্তি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার কাজ করে যাবে। দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট সকল জীবিত পণবন্দীকে মুক্তি দেওয়া হবে। এদের মধ্যে ইসরায়েলের পুরুষ সৈন্যরাও থাকবে। ইসরায়েলি বাহিনী গাজা থেকে প্রত্যাহার করে নেবে। হামাস যতদিন প্রতিশ্রুতি পালন করবে ততদিন এই যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকবে। ফলে এই চুক্তি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পরিণত হবে। বৈরিতার স্থায়ী অবসান হবে। তৃতীয় পর্যায়ে গাজায় বড় ধরনের পুনর্গঠন হবে। এই পর্যায়ে পণবন্দীদের মধ্যে যারা মারা গেছে তাদের কারো মৃতদেহ গাজায় থেকে থাকলে তা ফেরত দেওয়া হবে। ইরানের বিরুদ্ধে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ ইইউ এর। ইরানের বিরুদ্ধে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ ইউরোপীয় ইউনিয়ন ইইউ। সোমবার ইইউ মুখপাত্র পিটার স্ট্যানো এই অভিযোগ করেন। তিনি বলেন, আমরা মিত্রদের গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি যে ইরান রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করেছে। এ বিষয়ে আমরা সতর্ক রয়েছি। এ সময় বিষয়টি প্রমাণিত হলে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন তিনি। পিটার স্ট্যানো আরও বলেন, আমরা আমাদের সদস্য রাষ্ট্রগুলোর সাথে মিলে বিষয়টি আরও যাচাই বাছাই করব। যদি তা নিশ্চিতভাবে প্রমাণিত হয় তাহলে ধরে নেব যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অগ্রাসনের বিরুদ্ধে ইরান উল্লেখযোগ্য
অবদান রেখেছে। স্টেনো যোগ করেন, ইইউ নেতাদের সর্বসম্মত অবস্থান সবসময় পরিষ্কার ছিল। ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে নতুন এবং উল্লেখযোগ্য বিধিনিষেধমূলক ব্যবস্থা সহ আন্তর্জাতিক অংশীদারদের সাথে দ্রুত এ বিষয়ে সমন্বয় করবে। ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার জানিয়েছে, আমেরিকা ইউরোপীয় মিত্রদের ব্রিফ করেছে যে ইরান রাশিয়াকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। সহিংস সংঘর্ষে উত্তপ্ত মণিপুরের বর্তমান পরিস্থিতি। সহিংস সংঘর্ষের জেরে আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুরের পরিস্থিতি। গত কয়েকদিনের দফায় দফায় গোলাগুলি, বোমা বিস্ফোরণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বেসামরিক নাগরিকের মৃত্যু, মণিপুর রাইফেলসের 2টি ব্যাটালিয়ন অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী। অন্যদিকে শান্তি ফেরানোর ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে নেমেছে বহু মানুষ। রবিবার রাতে বিপুল সংখ্যক নারী ইম্ফলের রাস্তায় নামেন। রাজ্যে শান্তি ফেরানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের দাবি তুলেছেন তারা। এই আবহে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মণিপুরের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসন সচেষ্ট। সাম্প্রতিক সহিংস সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশে রয়েছে তার রাজ্যের বিজেপি সরকার। নিহত এক ব্যক্তির পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকাও তুলে দেন তিনি। এছাড়া মণিপুর পুলিশের কর্মকর্তা কে খাবিব বলেন, রাজ্যে সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর কারণে মণিপুর পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে কিছু পদক্ষেপ নিয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলা সদরে রয়েছেন ও পরিস্থিতি মনিটর করছে। ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছিল বলে জানা গেছে। পুলিশের সন্দেহ হামলাকারী সশস্ত্র গোষ্ঠী কুকি সম্প্রদায় গ্রুপ। তারপর থেকেই রাজ্যের একাধিক জায়গায় হামলা হয়েছে এবং কুকি ও মেইতেই সম্প্রদায়ের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ। পুলিশের সঙ্গে কুকি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ। দিল্লির মেইতেই আহ্বায়ক কমিটির শেরাম রোজেস বলেন, মণিপুরের বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আমরা অনুরোধ জানাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হস্তক্ষেপ করার জন্য। মেইতেই গোষ্ঠীর মানুষের উপর নির্মম অত্যাচার চলছে। সাম্প্রতিক সময়ে আক্রমণের জন্য যে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হচ্ছে সেটা কারা যোগান দিচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। কুকি সম্প্রদায়ের অধিকার রক্ষায় কর্মরত সংগঠনের পক্ষ থেকে হাজ্জাল হাউকি বলেন, এক বছরেরও বেশি সময় ধরে মণিপুরে কুকি গোষ্ঠীর মানুষের উপর যে অত্যাচার চলছে সে বিষয়ে রাষ্ট্র নীরব রয়েছে। আমরা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আমাদের পরিস্থিতির কথা জানিয়েছি, কিন্তু কিছুই হয়নি। এই মুহূর্তে মণিপুরে যা হচ্ছে তা খুবই চিন্তার। কুকিদের উপর অত্যাচার চলছে এখনো, কিন্তু কেউ কিছু বলছে না। বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মৌমাছি মোতায়েন করলো ভারত। সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে মৌমাছি মোতায়েন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এরই মধ্যে পশ্চিমবঙ্গের নদিয়ায় বাংলাদেশ সীমান্তে মৌমাছি কৃত্রিম চাক স্থাপন করেছে তারা। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 জানিয়েছেন, গত সপ্তাহে বিএসএফ এর 10 থেকে 12 জওয়ান নদিয়া জেলার সীমান্তবর্তী গ্রাম কাদিরপুর জড়ো হন। সেখানে তাদের মৌমাছি চাষ শিখতে দেখা যায়। সে সময় তাদের মাথা ও মুখমণ্ডলের প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম পরা ছিল। সংবাদ মাধ্যমটিতে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে সীমান্তে বেড়ায় বেশ কয়েকটি মৌবক্স ঝুলিয়ে রাখা রয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের 46 কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্বে আছে বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়ন। তারা এসব বাক্স ঝুলিয়ে রেখেছে। তাদের আশা, যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী বা দুই দেশের কোনো চোরাকারবারি কাঁটাতারের কাছে আসে তাহলে মৌমাছি তাদের উপর আক্রমণ করবে। এ বিষয়ে বিএসএফ এর এক কর্মকর্তা জানিয়েছেন, এই পদ্ধতি ব্যবহার করলে সফলতা পেয়েছেন তারা। সেখানে অনুপ্রবেশ বা চোরাচালান প্রায় শূন্যের কাছাকাছি বললেই চলে। 32 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার বলেছেন, এক বছরেরও কম সময় আগে 2023 সালের নভেম্বর থেকে আমরা মৌমাছি পালন করা শুরু করি। এটি ছিল গ্রাম উন্নয়নের সরকারের একটি প্রকল্প। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কি করা যায় সেই চিন্তা থেকে আমার মাথায় আসে মৌমাছি চাষের বাক্সগুলো কাঁটাতারের বেড়ায় রাখা যায়। আমরা প্রায়ই দেখি কাঁটাতার কেটে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটে। এছাড়া গরু চোরাচালান সহ অন্যান্য বিভিন্ন বিষয় ঘটে। আমরা খুবই অবাক হয়েছি যে সীমান্তে এসব বাক্স রাখার পরও সেখানে অনুপ্রবেশ এবং চোরাচালান শূন্যর কাছাকাছি চলে এসেছে। একটি ইউনিট এই উদ্যোগে সফলতা পাওয়ার পর অন্যান্য ইউনিটও একই রকম ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিএসএফ এর এক কর্মকর্তা। আর যেসব জওয়ানকে মধু চাষ শেখানো হবে তারা অবসরের পরও জীবিকার জন্য এটি করতে পারবেন। এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই পদ্ধতিতে কাজে লাগিয়ে সীমান্তে অপরাধের ঘটনাও কমেছে। কাদিপুর গ্রামের বাসিন্দা জ্যোতিও মণ্ডল বলেন, অনেক অপরাধী সীমান্ত বেড়ার আশেপাশে অবস্থান করত ও বিভিন্ন অপরাধ করে নিজেদের এলাকায় পালিয়ে যেত। এখন মৌমাছি থাকার কারণে সীমান্তে ছোটখাটো অপরাধের প্রবণতা হ্রাস পেয়েছে।